স্বাগত ডিবিসি সংবাদ। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, বিজিবির ডিজি ও শহীদদের পরিবারের সদস্যরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্যই কমিশন গঠন করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর আজ ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহতের বিভীষিকাময় দিনটি প্রথমবার জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধানরাও। শহীদদের আত্মীয়গণকে এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গত ১৫ বছর ধরে বিচারটা একদম ফ্লেক্সিবল ভাবে নেওয়া হয় নাই, খালি বলে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা শহীদ পরিবার যারা আছে তারা এখন মনে দুঃখ আছে, এখনই বেদনা শেষ হয় না, দুঃখটা শেষ হয় নাই। আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন বিচারটা হয়। শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পিলখানা ট্র্যাজেডির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে। কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি প্রথমবার জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করতে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে সরকার প্রতি বছর ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করতেই শেখ হাসিনার নেতৃত্বে পিলখানা হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। সকালে জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন তারা। এ সময় দিবসটিকে জাতীয় সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। সেনা সদস্যদের হত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমরা আশা করব, প্রত্যাশা করব এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা, তদন্তের মধ্যে বিচারকে নিশ্চিত করা, এবং এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। বর্তমান সরকার আবার এটাকে পুনঃ তদন্ত করছেন। আমরা যেটা মনে করি, যে কোনো তদন্ত, যে কোনো বিচার কার্য করা উচিত সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে। কাজেই বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডি স্কয়ার হাসপাতালের মৃত্যু হয় এই সিনিয়র রাজনীতিবিদের। গুরুতর অসুস্থ বোধ করলে ভোরে স্কয়ার হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রথম জানাজা নিজ বাসার নিচে বাদ জোহর, দ্বিতীয় জানাজা বাদ আসর নয়াপল্টনে, এরপর রাউজানে শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। ওই নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হন আব্দুল্লাহ আল নোমান। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড রায় রিভিউ চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের পরবর্তী শুনানি পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে শুনানি করেন আজহারের আইনজীবী ব্যারিস্টার ইমরান সিদ্দিক। শুনানিতে ৭টি গ্রাউন্ডে রিভিউ আবেদনের কথা জানান আইনজীবী। বলেন, সারা দুনিয়াতে যুদ্ধাপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক আইনে, অথচ আন্তর্জাতিক অপরাধ
অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন বলবৎ করেনি। আজাহার 2012 সালে গ্রেফতার হওয়ার সময় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে 2014 সালে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা ছাড়া, ওই আইনগুলোর বিধানের প্রযোজ্যতা ছাড়া এই মামলার বিচার করা পসিবল নয়, এবং যা করা হয়েছে তা আইনসম্মতভাবে করা হয়নি। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, কেন আন্তর্জাতিক আইনের বিধানকে বাতিল করতে হলো বিচার করতে গিয়ে? আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক। সোমবার আগুনে পুড়ে গেছে পর্যটন কেন্দ্রটির 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান এবং লুসাই ও ত্রিপুরাদের 35টি বাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে। আগুনে 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিকে সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানটিতে পর্যটক যাওয়া আসায় নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা, আর কি বলছেন রিসোর্ট ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন। সুনন্দা, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকালকে যে অগ্নিকাণ্ডে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব ব্যবসায়ী এবং এখানকার বসত ঘর থেকে শুরু করে রেস্তোরাঁর মালিকরা সবাই এখন কিন্তু অনেকটা অসহায় এবং নির্বাক। আমরা যদি একটু দেখাতে চাই যে পিছনের যে জায়গাগুলো এখন পুড়ে ছাই হয়ে গেছে, সেগুলো কিন্তু এখানকার যারা অতিথিরা আসে সেই অতিথিদেরকে আতিথেয়তা দেওয়া এবং তাদের জন্য পরিপাটি করে রাখা, সাজানো গোছানো বিভিন্ন রিসোর্ট, কটেজ সহ রেস্তোরাঁ, সেগুলো কিন্তু গতকালকে আকস্মিক অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে সেগুলো সব ভূষীভূত হয়ে গেছে। এবং এই কারণে কিন্তু এখানকার যারা মালিকরা আছে, ব্যবসায়ীরা যারা আছে, তারা সবাই কিন্তু খুবই ভারাক্রান্ত মন নিয়ে তারা আছে এবং তারা এখনো পর্যন্ত তাদের পুরনো স্মৃতি কিন্তু এই ভিটেগুলোতে খুঁজে বেড়াচ্ছে। একটি বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত গতকাল প্রণয়ন করা হলেও আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় 120টির মতো স্থাপনা, কটেজ, রেস্তোরাঁ সহ সেখানে পুড়েছে। এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো পুরোপুরি চলছে, এখনো পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়ীরা বলছে যে প্রায় 100 কোটি টাকার উপরে এই ক্ষয়ক্ষতি তাদের হয়েছে এবং এই ভাবে পুষিয়ে দিবে তারা সেটি জানেন না। আরেকটি বিষয় হচ্ছে, এই অগ্নিকাণ্ড ঘটার পর থেকে কিন্তু জেলা প্রশাসন 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে, আসলে মূলত কি কারণে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি উদ্ঘাটনের জন্য। এবং স্থানীয় সরকারের, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের যে উপপরিচালক, তাকে প্রধান করে এই তদন্ত কমিটিটি করা হয়েছে। তাই সেই তদন্ত কমিটির একটি প্রতিবেদন দেওয়ার পরেই আসলে জানা যাবে মূল কারণটি। তবে জেলা প্রশাসক আমাকে যেটি জানিয়েছে সেটি মূলত প্রাথমিকভাবে ধারণা করছেন এবং বুঝেছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মূলত এই আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনার কারণে কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে সকল ধরনের পর্যটককে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে এবং এক ধরনের নিষেধাজ্ঞা প্রণয়ন করা হয়েছে এবং কোনো ধরনের পর্যটক কিন্তু সাজেক ভ্যালিতে এখন কিন্তু প্রবেশ করতে পারছে না এবং এর মধ্য থেকে তারপরও আর আজকের দিনটি সময় লাগবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করা, সেই ততটুকু সহায়তা করবে বলে প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত সাজেকের সকল ধরনের পর্যটক ভ্রমণে আপাতত নিরুৎসাহিত বলা হলেও সেটি নিষেধাজ্ঞা বহাল আছে, কোনো ধরনের পর্যটক সাজেকে ভ্রমণ করতে পারছে না। এই ছিল রাঙামাটির সাজেক থেকে সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিকই আছে, অতএব আমার চিন্তা ভাবনা করে করতে হবে। হ্যাঁ, ব্যবসায়ীদের কনসার্ন, ফরেন এক্সচেঞ্জ এলসি খুলতে পারছে না। আমরা যেটা এখন করছি যে এমনি কিন্তু বাজারে ডলারের তেমন একটা ক্রাইসিস নাই, আমরা সবচেয়ে হাইয়েস্ট আমরা পাচ্ছি। আমদানি কিন্তু একটু বেড়েছে, আপনারা লক্ষ্য করেন না, ক্যাপিটাল মেশিনারি আসছে না কিন্তু ইন্টারমিডিয়েট গুডস কিন্তু আমদানি, রফতানি কিন্তু বেড়েছে, সেটা আমরা জানছি, বিকজ আমাদের এক্সপোর্ট যে ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ দিতে হয়। অতএব কিন্তু এটা ফেস করছে। আর আমাদের একটু ডিপেন্ডেন্স হলো সরকারি ব্যাংকের উপর বেশি, বিশেষ করে আমাদের জ্বালানি, সার, এগুলো
সরকারি ব্যাংকের কিন্তু স্ক্যারসিটি আছে। রিসেন্টলি আমি প্রাইভেট ব্যাংকের কাছে বসেছি, দে হ্যাভ এগ্রিড যে ওরা যে সেটা রেমিটেন্সগুলো আনে ওইটা এখন সেন্ট্রাল ব্যাংক থেকে ডিরেক্ট আমার অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলছি তোমার জন্য একটা গ্যারেন্টি ইস্যু করবো আমরা, তোমরা এটা দেবে। ওরা একেবারে সস্তা দেবে না যা অন্যরা করে, সেটা দেবে, ওটাতে ক্রাইসিসটা কিছুটা ইস্যু হবে। আমি মনে করি যে এটা আস্তে আস্তে একটু কমে যাবে। তবে ইম্পোর্ট চট করে অনেক বাড়িয়ে দেবো যে এটা সেটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু অন্য খাতে এসেনশিয়াল ব্যাপারে গুডসের ব্যাপারে আমরা ইস্যু করবো না। তো এলসিটা করতে। এদিকে ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার সহ ৩ জন নিহতের ঘটনায় ২ জনকে আটক করেছে র্যাব। গতকাল রাতে জেলা শহরের সার্কিট হাউস এলাকা এবং গাজীপুরের সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন হরিণাকুণ্ড উপজেলার আবু সাইদ ও আনোয়ারুল ইসলাম। গেল ২১শে ফেব্রুয়ারি রাতে শৈলকুপার শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও কুষ্টিয়ার রাইসুল ইসলাম। এই হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান জাসদ গণবাহিনী পরিচয়ে জনৈক কালু। সোমবার নিহত হানিফের ভাই বাদী হয়ে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। আন্তর্জাতিক আরব আমিরাতের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ২৬শে ফেব্রুয়ারি ও ২ মার্চ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজের মেয়েরা। সোমবার রাত ৩টায় ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। মেয়েদের ফুটবল দলের সফর কোচ পিটার বাটলারের জন্য বড় চ্যালেঞ্জ। বিদ্রোহ করা ১৮ ফুটবলারদেরকে বাদ দিয়ে বেশিরভাগ নতুন মুখ নিয়ে দল গঠন করেছেন ইংলিশ কোচ। আরব আমিরাতের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময় মাঠের পারফরমেন্সে অনেক ভালো করেছে বাংলাদেশ। তবে সাবিনা সহ সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে তৈরি দল চ্যালেঞ্জের সামনে থাকবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।